আমি এখন যে প্রোগ্রামিংটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে অ্যারে প্রোগ্রামিং। ওকে, অ্যারে প্রোগ্রামিং ইন সি। আচ্ছা, আমরা এটার একটা কনসেপ্ট একটু অনলাইন থেকে একটু স্টাডি করে আসি, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কমন একটা সার্চ দিই, সি প্রোগ্রামিং, না অ্যারে ইন সি প্রোগ্রামিং, ঠিক আছে? দেখি অন্য মানুষের ব্লগে কি লেখা আছে, সবসময় যে আমাদেরটা থেকে দেখতে হবে তা না, ঠিক আছে? তো আমরা এখানে টিউটোরিয়ালস পয়েন্ট থেকে একটু আইডিয়া নেই। ওকে, এখান থেকে নিতেই পারি, নো প্রবলেম। হ্যাঁ, এটা থেকে আমরা আইডিয়া নিতে পারি, এটা খারাপ না। দেখেন ফার্স্ট প্যারাগ্রাফটা একটু বুঝেন, অল্প করে থিওরি বুঝলেই চলবে। এখানে লেখা আছে অ্যারেজ এ কাইন্ড অফ ডাটা স্ট্রাকচার দ্যাট ক্যান স্টোর a fixed size sequential collection of elements of the same type. এই লাইনটার মধ্যে সব মাহাত্ম্য আছে, আর কোনো কিছু লাগবে না। অ্যারেজ এ কাইন্ড অফ ডাটা স্ট্রাকচার মানে একটা স্ট্রাকচার, ডাটার একটা স্ট্রাকচার। ডাটা কি? ডাটা মানে ইনফরমেশন, যে ইনফরমেশনটা আমরা কম্পিউটারে ভেরিয়েবলের মধ্যে রাখি। a equal to 5, so 5 is a data, a is a variable, 5টা আমি এর মধ্যে রেখেছি। থিমটা হচ্ছে এরকম, বাট এখানে থিমটা হচ্ছে এরকম, arrays a kind of data structure that can store a fixed size of sequential collection of elements. এলিমেন্টস মানে একের অধিক এলিমেন্ট, সিকোয়েন্সিয়াল কালেকশন মানে একটার পর একটা এইভাবে, অফ দ্য সেম টাইপ। কিন্তু এখানে আলাদা আলাদা টাইপের হওয়া যাবে না। কিরকম? এ, তারপরে 25, তারপরে 25.5, তারপরে আমি লিখলাম সি ডি এক্স, এভাবে না। যেটা রাখবো সেটা একই রকম হবে। যেমন একটা ক্লাসের সবগুলো স্টুডেন্টের আইডি একই টাইপের, যেমন এখানে আমরা যে ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছি খেয়াল করে দেখেন সবগুলোর আইডি একই টাইপের, সবগুলোর আইডি একই লেন্থ, একই ডাটা টাইপ এবং সিকোয়েন্সিয়াল। আমি মনে করতে পারি যে একটা ভেরিয়েবলের মধ্যে আমি আমার সকল স্টুডেন্টের আইডি গুলো সেভ করে রাখবো। তাহলে একটি ভেরিয়েবলেতে একটি ভ্যালু রাখা যায়। যেমন ইন্টিজার এ ইকুয়াল টু 5, আমি কি এর মধ্যে দুটো ভেরিয়েবল রাখতে পারবো, ভ্যালু রাখতে পারবো? পারবো না। তাহলে এটা কি ধরনের? আমি যদি একটা সিকোয়েন্সিয়াল কালেকশন রাখতে চাই, এই ক্লাসের 11 জন স্টুডেন্টের আইডি আমি একটা ভেরিয়েবলে রাখতে চাই, তাহলে আমাকে অ্যারে টাইপের কিছু একটা সহযোগিতা নিতে হবে। আচ্ছা, an array is used to store a collection of data, but it is often more useful to think of an array as a collection of variables of the same type. মানে এটা বুঝতে সুবিধা হয় যদি মানুষ মনে করে যে আমি অনেকগুলো ভেরিয়েবল এক জায়গায় রাখছি। এটা ভাবতে পারেন আপনি, সমস্যা নেই। এইটাকে একটা অ্যারে ভাবতে পারেন, এই চিত্রটাকে একটা অ্যারে ভাবতে পারেন। দেখেন এখানে একটা দেখতে পাচ্ছি ছোট্ট একটা রো, একটা রোর মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম, পাঁচটা ছোট ছোট ঘর। আমরা যদি পুরো আস্ত জিনিসটাকে একটা অ্যারে ভাবি, একটা ভেরিয়েবল ভাবি, তাহলে এটা ভাবতে পারি যে এটার ভিতরে আবার ছোট ছোট করে ক্যাবিনেট আছে, মানে আলাদা আলাদা পাঁচটা ভ্যালু রাখা যাবে। তাহলে পুরো জিনিসটার নাম যদি একটা নাম হয়, এটা ভেরিয়েবল হয়, তাহলে আমরা বুঝতে পারি, বলতে পারি যে এর ভিতরে আলাদা আলাদা সিকোয়েন্সিয়ালি ডাটা রাখা যাবে, বাট একই ধরনের ডাটা রাখতে হবে। তো নাম্বার অফ জিরো এর মানে হচ্ছে এটা জিরো পজিশন মানে প্রথম পজিশন, নাম্বার অফ ওয়ান মানে এটা দ্বিতীয় পজিশন, নাম্বার অফ টু মানে তৃতীয় পজিশন, নাম্বার অফ থ্রি মানে চতুর্থ পজিশন। স্যার এটা কোশ্চিন আসতে পারে এরকম, থ্রি মানে চতুর্থ কেন হলো? কারণ এই অ্যারে প্রোগ্রামিংটা ডিফল্ট ইন্ডেক্স শুরুটা সাধারণত জিরো হয়ে থাকে, মানে জিরো মানে প্রথম, লিফটের মতো আর কি, জিরো মানে গ্রাউন্ড ফ্লোর। ওকে, তাহলে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়? এখানে বলতেছে টাইপ, মানে এটা টাইপ মানে ইন্টিজার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ডাবল হতে পারে, ফ্লোট হতে পারে। অ্যারে নেম মানে আমরা যেমন ভেরিয়েবল নেম দিই ওরকম একটা নেম। তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারে সাইজ,
সাইজ যদি আমি 5 দেই তাহলে ওই অ্যারের মধ্যে 5টি ভ্যালু রাখা যাবে। এখানে বলতেছে দিস ইজ কল্ড এ সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। দিস ইজ কল্ড এ সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, একটি ডাইমেনশন অ্যারে। এটা ঠিক আছে, একটা ভেরিয়েবলের মধ্যে একের অধিক ডাটা রাখা যাবে, এটাও ঠিক আছে, বাট বলতেছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। দ্যাট মিন্স এই উপরের ফিগারটা দেখেন, একটা ডাইমেনশন, একটা রো। ওকে, the array size must be an integer constant, array size must be an integer constant। এর মানে কি, array size কখনো ফ্র্যাকশন হতে পারে না। ওকে, তার মানে 5.5 হতে পারে না, 2.5 হতে পারে না। কনস্ট্যান্ট গ্রেটার দ্যান 0, অবশ্যই এটা 0 বড় হতে হবে। and type can be a valid C data type, এবং এটা C data টাইপেরই হতে হবে। For example, to be declared 10 element array called balance of type double, use this statement। এখানে আমরা যে কাজটা করেছি, ডবল ডাটা টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, অ্যারেটার নাম হচ্ছে ব্যালেন্স, যার মধ্যে 10টি ভ্যালু রাখা যাবে। ওকে, দিস কনসেপ্ট ইজ এনাফ। আমরা এই ফিগারের দিকে তাকাই, ব্যালেন্স একটা ভেরিয়েবল যার মধ্যে 1 2 3 4 5টা ভ্যালু আছে, তার মানে 0 থেকে 4 হচ্ছে তার ইন্ডেক্স, রুম নাম্বার 0 থেকে 4। একইভাবে আমরা যখন একটা প্রোগ্রাম লিখতেছি, দেখেন ইন্টিজার n of 10, তাহলে এখানে কি n হচ্ছে একটা ইন্টিজার n of 10। এখানে n কি, n একটা কিন্তু ভেরিয়েবল। তাহলে n কি টাইপের ভেরিয়েবল, যেহেতু এই ভেরিয়েবলটার সাথে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা ইন্টিজার নাম্বার দেওয়া আছে, তার মানে এটা একটা অ্যারে টাইপ ভেরিয়েবল। এর মাঝখানে 10 দেওয়া আছে, মানে ওই ভেরিয়েবলটা সর্বোচ্চ 10টি ডাটা রাখতে পারবে। সো এই জন্য এখানে বলা আছে n is an array of 10 integers। n is an array of 10 integers, মানে এই n এর মধ্যে 10টি ডাটা রাখা যাবে, ঠিক আছে। ইন্টিজার i, j, i, j হচ্ছে দুটো ভেরিয়েবল। initialize elements of array n to 0। এখানে কি বোঝাচ্ছে দেখেন, initialize elements of array n to 0। এখানে আসলে উল্টা কথা লিখছে, ভুল করে লিখছে, 0 to n হবে, ঠিক আছে। আচ্ছা, অসুবিধা নাই। তার এর মধ্যে যদি 10টি লোকেশন থাকে, তাহলে আমি বলেছি লিফটের মতো, লিফটে কি হয়, 0 মানে একতলা, তাই না, গ্রাউন্ড ফ্লোর, 1 মানে কিন্তু 2 তলা, মানে সেকেন্ড ফ্লোর। তাহলে 0 থেকে 10টি এলিমেন্ট রাখতে গেলে তাহলে আমার ইন্ডেক্স কত হবে, 0 থেকে 9। ক্লিয়ার? এই জিনিসটা বোঝা গেছে? আপনারা কি এই জিনিসটা বুঝতে পেরেছেন? 0 থেকে 9 হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ইন্টিজার i, j, ওকে, এটা ভেরিয়েবল। দেখেন এই ফর লুপটার সাথে আমরা পরিচিত, এই ফর লুপটার সাথে আমরা পরিচিত কিভাবে, i equal to 0, i less than 10, i plus plus। এটা দেখলে বোঝা যায় যে আমি কোন একটি লুপ চালনা করতেছি 10 বার কোন একটা কাজ করার জন্য। 10 বার কোন একটা কাজ করার জন্য, 10 বার কোন একটা কাজ মানে কি, আইদার আমি 10 বার i এর মান প্রিন্ট করব, কিংবা ওই লুপের মধ্যে কোনো কিছু একটা করব যে কিনা 10 বার কর্মসাধন করবে, 10 বার কর্মসাধন করবে, মানে ওই ফর লুপের মধ্যে এমন কিছু থাকবে যে 10 বার তাকে আমি এক্সিকিউট করব। তাহলে এই ফর লুপটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা সেকেন্ড ব্র্যাকেট অন হয়েছে, একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছে, একটা সেকেন্ড ব্র্যাকেট অন হয়েছে, একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছে। তার মানে এই ফর লুপের ভিতরে একটি মাত্র লাইন আছে যে 10 বার কাজ করবে। ওকে, ফাইন। তাহলে n of i, i এর প্রথম মানটা কত, 0। তাহলে n of 0 তে কি যাচ্ছে, i plus 100, মানে একটা ভ্যালু রাখতেছি। i এর মান কত, 0, 0 plus 100, মানে i এর মধ্যে n of 0, মানে এই n নামে একটা বাড়ি আছে, যে বাড়ির মধ্যে 10টা ঘর আছে, প্রথম ঘরের মধ্যে i plus 100, মানে 100 হয়ে গেল। এরপরে i এর মানটা ইনক্রিমেন্ট হলো, কারণ i plus plus, আর 0-র কথা আর ভাববে না। তাহলে i plus plus হয়ে কি হলো, i এর মান হয়ে গেল 1। তো
তো যখন i এর মান 1 হলো, i less than 10 মানে কন্ডিশন স্যাটিসফাইড করলো, কন্ডিশন ইজ ট্রু, সো আমি ভিতরে ঢুকতে পারবো। তাহলে i এর মান 1 থাকার কারণে n of 1 ইকুয়াল টু i প্লাস 100। আগের i এর মান কত? এখন i এর মান 1, 1 প্লাস 100 মানে 101। এই 101টা কোন একটা জায়গায় থাকবে। এই যে i প্লাস 100 যে লেখা আছে, এটাতে আপনার টেনশন করার দরকার নেই। এটা জাস্ট এটা ম্যাজিক। এটা জাস্ট একটা জিনিসটা ফাঁকা ফাঁকা লাগতেছে। কিছু একটা এখানে দেওয়া আছে। আপনার মনে চাইলে এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন। এটা একটা লজিক টেস্ট করার জন্য যে আসলেই এর মধ্যে ডাটা ঢোকে কিনা এটা বোঝার জন্য, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? i এর মান এক এক করে বাড়তিছে আর n of i এর মান এক এক করে বাড়তিছে। তার মানে কি n যদি একটা অ্যারে হয়ে থাকে তাহলে আমি প্রথমে বললাম n of 0, তারপরে বললাম n of 1, তারপরে বললাম n of 2, তারপরে বললাম n of 3। তার মানে কি n অ্যারের 0 লোকেশন, n অ্যারের প্রথম লোকেশন, n অ্যারের সেকেন্ড লোকেশন, n অ্যারের থার্ড লোকেশন, এভাবে আমি একটা লুপটাকে ঘোরাচ্ছি আর এর মধ্যে ডাটা রাখতেছি। আবার দেখার জন্য কি করবেন? ঠিক উল্টা জিনিসটাই করবেন। কিরকম? অ্যারেটাকে চালাবেন 0 থেকে লেস দেন 10 অথবা 0 থেকে 9 মানে হচ্ছে 10। ওকে ফাইন, প্রিন্টএফ। আমরা যেভাবে পার্সেন্টেজ ডি দিয়ে একটি ভ্যালু প্রিন্ট করি, ইন্টিজার ভ্যালু প্রিন্ট করি, অ্যারে থেকে ভ্যালু প্রিন্ট করার নিয়মও তাই। কারণ অ্যারেটাও হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ এবং অ্যারে হচ্ছে ভেরিয়েবল, সো নিয়মটা একই। সো আমি এই জন্য পার্সেন্টেজ ডি লিখেছি। এই এলিমেন্ট এটা লেখা আছে, এটা তো ডিজাইন, এটা আমি প্রোগ্রামিং করার সময় বুঝে দিব, ল্যাব করার সময়। এখন আপাতত বোঝেন পার্সেন্টেজ ডি লেখা আছে কারণ এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। আবার একটা পার্সেন্টেজ ডি লেখা আছে মানে আমি দুটো ইন্টিজার টাইপ পাশাপাশি প্রিন্ট করবো এই জন্য। তো প্রথমে জি এর মান প্রিন্ট করেছি, তারপরে এন অফ জে আমি জি এর মান প্রথমটা কি হবে, যেহেতু ফর লুপে লেখা আছে জি ইকুয়াল টু 0, তারপরে জি এর প্রথম মানটা 0, এন অফ 0 মানে এন তম এর 0তম লোকেশনে কি আছে সেটা প্রিন্ট হবে। আমরা নিচের দিকে তাকাই, এই এই যে লুপটা এই ডিজাইনটা প্রিন্ট করতে পারে। এলিমেন্ট অফ 0 100, এলিমেন্ট অফ 1 101, এলিমেন্ট অফ 2 102। দেখেন ভালো করে এই প্রিন্টএফটাতে কি আমরা কখনো লিখেছি যে প্রিন্ট করো 100 101 102? কেন প্রিন্ট করতে পারলো? কারণ এটা ওই অ্যারের ভিতরে রয়ে গেছে। তাহলে আমরা যদি গল্পের মতো করে চিন্তা করি, জাস্ট একটা গল্প ধরেন, আমি প্রোগ্রামিং বুঝি নাই, সেটা হচ্ছে একটা স্কুল ঘর আছে লম্বা, সেই স্কুল ঘরের মধ্যে 0 থেকে 9 নম্বর পর্যন্ত রুম নম্বর আছে, এক একটা রুমে এক একটা মানুষ আছে। আমি যদি বলি রুম নম্বর 5 ভেতরে যে আছে সে বাইরে আসো, তাহলে রুম নম্বর 5 এর আমি এইভাবে লিখবো, স্কুল ব্র্যাকেটের মধ্যে লিখবো 5। তাহলে স্কুলে রুম নম্বর 5 এর ভেতরে যে আছে সে বাইরে আসবে। তাহলে কোনো একটি অ্যারেকে কল করার জন্য কিংবা অ্যারেকে অ্যাক্সেস করার জন্য, ব্যবহার করার জন্য সেই অ্যারের নামের সাথে থার্ড ব্র্যাকেটের ভিতরে লোকেশন নাম্বার দিতে হয়। সেই লোকেশন নাম্বারটা সরাসরি ইন্টিজার নাম্বারেও প্রকাশ করা যায় কিংবা কোনো একটি ভেরিয়েবলকে দিয়েও করা যায়। তো যেহেতু আমরা ফর লুপে শিখেছি, ফর লুপ দিয়ে কাজ করতে পেরেছি, এই জন্য আমি এই ফর লুপের এক্সাম্পলটা একটা ওপেন এক্সাম্পল দেখালাম। এটা একটা জাস্ট ডিসকাশন, এইভাবে পড়তে হয়। কোনো জিনিস টিচার পড়াইলে না বুঝলে, আমাদের এশিয়ান ইউনিভার্সিটি যে ব্লগ সেটা থেকে না বুঝলে আমরা ইন্টারনেটে সার্চ দিয়েও পড়তে পারি। পৃথিবী অনেক বড়, কোন একটি রাইটারের বই পড়তে হবে কিংবা কোন একটি টিচারের নোটই পড়তে হবে ব্যাপারটা এরকম না। আমি যেখান থেকে খুশি সেখান থেকে বুঝবো, বোঝার পরে আমি আমি এটা আমার মগজে নেওয়ার চেষ্টা করব, তারপরে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এখন আসেন, আমাদের এই সাইডের মধ্যেও অ্যারে অবশ্যই আছে এবং অ্যারে নিয়ে অনেক প্রোগ্রামিংও করা আছে। দেখেন এখানে আমাদের ব্লগ আর্কাইভ, নিচের দিক থেকে উঠবেন তাহলে আপনারা বেসিক থেকে যেতে পারবেন। আমি দেখাচ্ছি অ্যারে কোথায় আছে।
আচ্ছা, অনেক প্রোগ্রামিং তো, অনেক তো এভাবে খোঁজাটা খুব কঠিন। আমি একটা সিম্পল ভাবে খুঁজে দেখাই। তো হাজার হাজার প্রোগ্রামিং তো, ক্যাম্পাস যখন খোলা থাকে, ল্যাব যখন খোলা থাকে, তখন তো এরকম শর্টকাটে পড়াশোনা করাই না, খুব লম্বা ল্যাব হয়। এখন এটাকে এভাবে না খুঁজে তাহলে আমরা সমালোচনা করে যে দেখেন এখানে বডিতেও পাবো, এরে দিয়ে অনেক অনেক কিছু পাবো। আলহামদুলিল্লাহ একদম ওপেনিং পাইপ পেয়েছি। দেখেন এর সিরিয়ালে জানতো, এই যে এরে পাইছি, বডিতেই আছে, বডিতেই আছে। স্যার এটার কি ডেভেলপমেন্ট কি আপনি করছেন স্যার? হ্যাঁ, এটা পুরোটাই আমার হাতে লেখা। স্যার হিউজ পরিমাণ তো লেখা লাগছে। এটা অনেক পুরাতন না, আমি তো এটা একদিনে করিনি, এটা ধীরে ধীরে বাড়ছে। এটা সর্বপ্রথম এই ব্লগটা ওপেন করা হয়, আমি বলি, এখানে ইয়ার দেখতে পাচ্ছেন 2012 সালে। এই যেটা 12 2012 থেকে সাল, এটা 13 সাল, 14 সাল, ঠিক আছে। সবচেয়ে বেশি 14 সালে ক্লাস হয়েছে, 15, 16, 17, 18-তে আমি সি প্রোগ্রামিং এর ক্লাস নিইনি 2 বছর, এই জন্য আমার কোনো ডাটা নাই। 19-এ নিয়েছি, 20-এ নিয়েছি, এখন 21-এ নিচ্ছি। মাঝখানে আমি অনেকদিন, মাঝখানে এবং আমার টিচিং লাইফের শুরুতে 2005 থেকে আমি পড়াই, বা 2005 থেকে 2012 আমি কোনোদিনই সি প্রোগ্রামিং নেইনি। তো যখন আমি ক্লাস নেই তখন আমার একটা ডেট তৈরি হয়, ঠিক আছে। তো আবার দেখেন আপনাদের এখন ক্লাস নিচ্ছি, বাট আপনাদের জন্য আমি কোনো লিঙ্ক ক্রিয়েট করি না মানে হচ্ছে করার প্রয়োজন হচ্ছে না আপাতত। এত বেশি পরিমাণে হচ্ছে আপনার যে লকডাউনে আমরা মূল সিলেবাস কভার করতে পারছি না, সিলেবাস গুলো হয়ে গেছে ছোট ছোট, অনলাইনে পড়ার মতো, ঠিক আছে। আর আমি ক্যাম্পাসে করে কি, ল্যাবে ঢুকে স্টুডেন্টের 5টা প্রোগ্রাম প্র্যাকটিস করতে দেয়, এই প্রোগ্রাম শেষ না করে বাড়ি যেতে পারবো না। তো ওই স্টাইল আমার শেষ, এখন আপাতত ওই স্টাইলে চলতে পারতেছি না। এখন স্টুডেন্টরা বলে কি হ্যাঁ বাড়িতেই তো আছি, যাওয়ার দরকার কি। এখন বলে যে স্যার কাজ তো করতেছি, এখন আমি তো আর পাবলিকে বলতে পারতেছি না ক্যামেরাটা অন করো তো আমি একটু দেখি কাজ করতে পারতেছো কিনা। এখন স্টুডেন্ট তো ক্যামেরা অন করে না, তো বোঝাও যায় না। তো এক স্টুডেন্ট সেদিন ভুল করে ক্যামেরা অন করেছে, দেখি যে ঘুমাচ্ছে। তো মানে ঘুমের মধ্যে ক্যামেরায় চাপ পড়ছে, বুঝছেন। তো আর কি করবো বলে, এখন মুশকিল না। তো তারপরেও অনলাইনের শিক্ষা পদ্ধতি আর ম্যানুয়াল লেভেল শিক্ষা পদ্ধতি আলাদা। এখন আমরা একদিনে তো আর চেঞ্জ হতে পারবো না। অনলাইনের শিক্ষা পদ্ধতি হচ্ছে ছোট ছোট কোশ্চিন ছোট ছোট ভাবে লং টাইমে পড়াতে হয়, ঠিক আছে। ক্যাম্পাসে যদি 45টা ক্লাস হয়, অনলাইনে ক্লাস নিতে হবে 200টা, বা 200টা ক্লাস ছোট ছোট টুকরা টুকরা করতে হবে, তা না হলে মোবাইলে কিংবা ল্যাপটপে কনসেন্ট্রেশন ডেভেলপ করতে পারবে না স্টুডেন্ট। বাট আমরা তো টেম্পোরারি অনলাইন ইউনিভার্সিটি হয়েছি, তাই না, পার্মানেন্টলি তো অনলাইন হয়নি, এই জন্য আমাদের অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা যদি অ্যারেতে যাই, তাহলে আমি এখানে দেখতে পাবো প্রথমের দিকে অ্যারে ইনিশিয়ালাইজেশন আর প্রিন্টিং এন্ড অ্যারে। তবে আমার এই ব্লগটা কিন্তু শুধু আমার স্টুডেন্টদের জন্য, বাইরের স্টুডেন্টদের জন্য না, এই জন্য এটা গুছানো নাই। আমার স্টুডেন্ট আমার কাছে পড়লে এটা বুঝতে পারে বলে আমার প্রবলেম হয় না। বাট এটা এখন এটা দেখি যে এটা ভিজিটর প্রচুর বাইরে থেকে আসতেছে, তার মানে এটাকে গুছাইতে হবে আর কি। বাইরে থেকেও তো একটা ভিজিটর দেখি মাঝে মাঝে। আচ্ছা থাকুক, এখন আমরা আমাদের অ্যারেতে যাই। অ্যারেটা কোথায় গেল? আচ্ছা, অ্যারে ইনিশিয়ালাইজেশন এন্ড প্রিন্টিং এন্ড অ্যারে। এখন আমি যে কথাটা বললাম সে কথাটাই আমি আমার ব্লগে আসলে থিওরি লিখিনি আর কি। এতে স্টুডেন্টরা প্রবলেম সলভ করছে, মেহেদি হাসান, তারপরে জুবায়ের, এগুলো তো পুরাতন স্টুডেন্ট, ফারজানা কনা, কত 2016 সালে। তো আগেকার স্টুডেন্ট গুলো এরকম ভাবে খুব খুশি হতো, একটা প্রবলেম দিলে তারা সলভ করে ফেলতো। তো এখানে দেখেন, দিস প্রোগ্রাম initializes an array with all cells filled with 0.0। একটা অ্যারে ইনিশিয়ালাইজ করো যার সবগুলো ফিল্ডে 0.0 থাকবে। তো 0.0 যেহেতু এটা দশমিক নাম্বার, তাহলে স্টুডেন্টের এখানে ব্রেন টেস্ট করা হয়েছে। ডাটা টাইপ কি দেয় দেখেন, এখানে ডাটা টাইপ হবে ডাবল এক্স অফ 100, মানে 100 সেলের একটা অ্যারে। ইন্টিজার আই, এই আইটাকে একটা চলক হিসেবে নেওয়া হয়েছে কোনো কারণে ব্যবহার করার জন্য। এখানে দেখা যাচ্ছে যে সেটাকে আমরা লুপ হিসেবে ব্যবহার করেছি। সরাসরি ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা অ্যারে অ্যাক্সেসে ডাটা নিতে পারি, স্ক্যানএফ ছাড়াও নিতে পারি।
আবার যখন আমি প্রিন্ট করব তখন আমি পার্সেন্টেজ এফ, এখানে শুধুমাত্র পার্সেন্টেজ এফ দিলেই চলবে। পার্সেন্টেজ 5.1 দিতে হবে তার দরকার নেই। 5.1 দেখে না বোঝানো হয়েছে যে দশমিকের পরে এক ডিজিটের উপর নেওয়ার দরকার নেই, ঠিক আছে। 5.1 মানে সর্বোচ্চ আমি দশমিকওয়ালা 5টি ডিজিট প্রিন্ট করব এবং দশমিকের পরে এক ঘর কনসিডার করব, এটাই বলা হয়েছে। তো এক্স অফ আই হচ্ছে ওই লোকেশন থেকে ডাটা বেরোবে। যেভাবে জান না কেন আমরা এর যে কনসেপ্টটা স্টাডি করলাম এই কনসেপ্টের সাথে আমাদের এই প্রোগ্রামগুলো মিলে যাবে। তো এখানে আমি যে কাজটা করেছি খুব ঠান্ডা মাথায় আপনাকে 3টা 6টা 7টা 9টা অ্যারে প্রোগ্রাম দেওয়া আছে যেগুলো শেখার জন্য উপযুক্ত। তাহলে আমি এই প্রোগ্রামটা আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, এটা নিজেরাই প্র্যাকটিস করবেন। আমি এরকম একটা ওপেনিং প্রোগ্রাম আপনাদেরকে এখন করাচ্ছি। তাহলে অ্যারে প্রোগ্রামিং ইন সি, আমি এতক্ষণ যেখানে ছিলাম আমরা অনেক কথা টথা বললাম, গল্প টল্প করলাম, কোনো সমস্যা নাই। এখন আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব কি হচ্ছে। ফাইলটা সেভ করি। নো, ডে কত হবে রবিউল? রবিউল জি স্যার। জি স্যার। ডে স্যার 8 স্যার। 8.1 তাই না? ও জি স্যার। ডট সি। আচ্ছা, ইন্টিজার মেইন, দেখেন আমি একটু ছোট করে শুরু করি। ইন্টিজার এ একটা ভেরিয়েবল, ক্লিয়ার? তো আমি যদি বলি a equal to 5, এরপরে যদি বলি a equal to 6, আমি যদি বলি printf %d, a, যাকে বলবো সে কথা বলবে, ঠিক আছে? জি স্যার। কাকে দিয়ে শুরু করি? লেডিস ফার্স্ট। বাবলি বলেন তো কি প্রিন্ট হবে, এর মান কি প্রিন্ট হবে? স্যার এর মান 5 প্রিন্ট হবে স্যার। ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। কেন প্রিন্ট হবে 5? কেন 6 প্রিন্ট হবে না? দুইটা নিয়েছে স্যার। বাবলি কেন 6 প্রিন্ট হবে না? এর মান 5 প্রিন্ট হবে, ভেরি কমন সেন্স। a equal to 5 দেওয়া আছে কিন্তু তারপরে a equal to 6 দেওয়া আছে। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে যে কেন 5 প্রিন্ট হবে, কেন 6 প্রিন্ট হবে না? আমার কথা বুঝে গেছে? স্যার দুইটাই প্রিন্ট হবে স্যার। দুইটাই প্রিন্ট হবে। আমাদের আরেকটা মেয়ে স্টুডেন্ট আছে না, শাহিদা, ও কোথায় পালাই গেছে? ও ক্লাসে আসে না। আচ্ছা, আমি জানি আপনাদের মধ্যে এটা অনেকেই ওনার পারে। নাকি স্যার ফোন হারিয়ে গেছে। বুঝি নাই। শাহিদ আপু নাকি ফোন হারিয়ে গেছে স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বেচারা ফোন হারিয়ে গেল, ক্লাস করবে কিভাবে? তো মোবাইল মনে হয়, ল্যাপটপ মনে নাই কাছে। আচ্ছা, এই যে আমি একটা ইমেজ ওয়ার্ড করলাম, আমি বললাম ইন্টিজার এ, ওকে? আমি বললাম ইন্টিজার এ, তার মানে আমি কম্পিউটারকে কি বললাম? আমি কম্পিউটারকে বললাম যে ইন্টিজার এ নামে একটি ভেরিয়েবল ঘোষণা করলাম। ইন্টিজার এ লেখা মানে হচ্ছে আমি কম্পিউটারকে বললাম এ নামে আমি একটি ভেরিয়েবল ঘোষণা করলাম, অথবা আমি বলতে পারি এ নামে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার ধরন হচ্ছে ইন্টিজার।
আর প্রোগ্রামিং এর ভাষায় আমি বলতে পারি যার ডাটা টাইপ ইন্টিজার। ওকে, এইটা বলার সাথে সাথে কম্পিউটারে যে মেমোরি আছে সেই মেমোরিতে এরকম একটা সেল তৈরি হয়, আমি যেভাবে দেখাচ্ছি এরকম একটা মেমোরিতে একটা অ্যাড্রেস তৈরি হয়। এখন আমার কাছে এই মুহূর্তে বলতে চান না যে স্যার অ্যাড্রেসটা দেখতে কেমন হয়, অ্যাড্রেসের মানে কি লেখা থাকে, অ্যাড্রেসের ডাটা টাইপ কি, অ্যাড্রেসের চেহারা কি, অ্যাড্রেসের নাম্বার কত, এগুলো সবই বের করা যাবে। ধরে নেন এরকম একটা জায়গা তৈরি হয়, ক্লিয়ার? আমি যখন বললাম a = 5, তখন এই যে সীমানাটা তৈরি হলো এর মধ্যে 5 বসে গেল। অ্যাকচুয়ালি এই ইন্টিজার এ হচ্ছে, এটা হচ্ছে কোড ব্লকে লেখা আছে, আমার কম্পাইলারে লেখা আছে, বাট মেশিনের মধ্যে তো ইন্টিজারে লেখা নাই। যখনই আমি প্রোগ্রামটা কম্পাইল করি তখন মেশিনের মধ্যে সাথে সাথে একটা মেমোরি স্পেস তৈরি হয়। মেমোরিতে আমার জন্য একটা জমি দখল করে, সেই জমির মধ্যে আমার নামে রেজিস্ট্রি করে, যার নাম লেখা থাকে এ, সে এর মধ্যে 5 লেখা হয়। কিন্তু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু একটি মাত্রই মেমোরি অ্যালোকেট করা হয়েছে। এই জায়গাটা একটি মেমোরি, একটি ভেরিয়েবল মানে একটি মেমোরি। এরপরে যখন আমি আবার লিখলাম a = 6, সাথে সাথে 5 9 হয়ে 6 হয়ে গেল, ক্লিয়ার? এখানে 5 এবং 6 পাশাপাশি থাকার কোনো সুযোগ নাই, বিকজ একটি ভেরিয়েবল একটি ভ্যালুকে অ্যাসাইন করে। জি স্যার, বুঝতে পারছি স্যার। যখন আপনারা ছোটবেলায় পাটিগণিতের অঙ্ক করেছেন, সেই অঙ্কের নিয়ম অনুযায়ী যখন আমি বলেছি এসো ধরি a = 5, এর মান 5, তারপরের লাইনে যখন লিখেছি a = 5.1, 5 + 1, তখন কি আগের 5 ছিল? পাটিগণিতের অঙ্কে ছিল? বীজগণিতের অঙ্কে ছিল? আমার মনে হয় ছিল না। একটি ভেরিয়েবলে বাস্তবেও অঙ্ক করার সময় একটি মানই থাকে, আর এটাই হচ্ছে ভেরিয়েবলের ডিমেরিটস। তার মানে একটি মাত্র ভেরিয়েবলে আমি একটি মাত্র মান রাখতে পারি এবং সেই মানটাকে ব্যবহার করতে পারি। যেখানে আউটপুট আসছে 6, ওকে? যদি আমি 5ও প্রিন্ট করতে চাইতাম, 6ও প্রিন্ট করতে চাইতাম, তাহলে আমাকে দুইবার প্রিন্টএফ লিখতে হতো। কিভাবে? এর উপরে একটা প্রিন্টএফ লিখতে হতো এভাবে, \n, সরি এটা ব্যাকস্ল্যাশ না, মানে ফন্ট স্ল্যাশ, \n, ওকে। তাহলে দেখেন একবার 5 প্রিন্ট হতো, একবার 6 প্রিন্ট হতো, একবার 5 প্রিন্ট হয়েছে আর একবার 6 প্রিন্ট হয়েছে। এর মানে কি? এর মানে খুব সিম্পল। এর মানে হচ্ছে আমি এখানে বাস্তবে দেখে মনে হচ্ছে যে দুটোই এর মধ্যে ছিল, আসলে দুটোই এর মধ্যে নাই। এর মধ্যে 5 ছিল, 5 আমি প্রিন্ট করেছি, তারপরক্ষণেই আমি এর মধ্যে 6 দিয়েছি এবং 6 প্রিন্ট করেছি। তার মানে বাস্তবে আমি চোখে যাই দেখতে পাই না কেন, কম্পিউটার মেমোরিতে এ নামে একটি মাত্র জায়গা আছে যেখানে 6 আছে, 5 নাই হয়ে গেছে। আমি যদি এরপরে আরেকটা মান দিতাম তাহলে সেই মানটা এখানে বসে যেত, ওকে? একটার উপরে একটা রিপ্লেস হতো। আচ্ছা স্যার, বলেন। স্যার এই যে আপনি যে ফার্স্ট টাইম যে প্রোগ্রামটা করলেন, আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার এ, এবং এর হচ্ছে দুইটা মানে অ্যাসাইন করে দিলাম, একটা 5 আর একটা 6। হ্যাঁ, তারপর হচ্ছে প্রিন্টএফ দিয়ে আমরা প্রিন্ট করে দিলাম হচ্ছে a কে। স্যার হ্যাঁ। আমি প্রোগ্রামটা করলাম, করার পর স্যার প্রিন্ট হয়েছে 6, বাট এটা কেন স্যার 5 প্রিন্ট হলো না কেন? সারা রাত রামায়ণ পড়ে সীতাকার মাসি হয়ে গেল না? আমি তো এতক্ষণ ধরে রাশিদুল এটাই বুঝালাম। স্যার আমি একটু বাইরে ছিলাম তো, মানে মানে ইয়া ছিল আর কি, আমার এটা মুড করে আমি একটু ওয়াশরুমে গেছিলাম স্যার, ও আচ্ছা আচ্ছা এজন্য আচ্ছা, বুঝতে পারিনি। ম্যাসেকার হয়ে গেছে তাহলে। আচ্ছা, কেন হলো সেটা আমি এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম। সেটা হচ্ছে যে কম্পিউটারে যখন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তখন তার জন্য একটি মেমোরি স্পেস তৈরি হয়, যে এই বক্সটার মতো, ক্লিয়ার? রাশিদুল দেখতে পাচ্ছেন বক্সটা? রাশিদুল বক্সটা দেখতে পাচ্ছেন? জি স্যার। এই বক্সটার মধ্যে একটা মেমোরি ডিক্লেয়ার হয়। আপনি জি, লিখলেন স্যার। ইন্টিজার এ, এটা কোড ব্লক দেখে, মানুষ দেখে, আমরা দেখি, কারণ আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং লিখি, বাট কম্পিউটার মেমোরিতে একটা বক্স তৈরি হয়, কম্পিউটারে এই বক্সটার একটা অ্যাড্রেস থাকে। সো মেমোরিতে অ্যাড্রেসের মধ্যে একটি স্পেস অ্যালোকেট হয়, আপনাকে একটা জায়গা দেওয়া হয়েছে আর বলা হয়েছে এই জায়গাটির নাম এ,
এবং এই জায়গাটিতে তুমি ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারবা। ক্লিয়ার রাশিদুল? জি স্যার। সো আমি রাখলাম 5, তো 5 আছে। একটু পরে ওই একই জায়গায় আপনি বলছেন 6 রাখতে চেয়েছেন, তাহলে 6 রয়েছে, 5 নাই হয়ে গেছে। এর মানে একটি ভেরিয়েবল এট এ টাইম একটি মানই রাখতে পারে, দুটি মান রাখতে পারে না। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। একটু পরে ওই ভেরিয়েবলে আপনি 10 দিয়েছেন, তাহলে 10 আছে। ও মানে স্যার নতুন করে যদি আমি মান অ্যাসাইন করি সেক্ষেত্রে আগের যে মানটা থাকবে সেটা রিসেট হয়ে নতুন মানটা ওখানে নতুন মান, কারণ আমার জন্য জায়গা একটাই, insert নতুন হবে। জিনিস রাখার জায়গা আমার কাছে নাই। ওকে, জি স্যার। বাট এই প্রোগ্রামটাই যদি আমি এখন এইভাবে ডিজাইন করি, খুব মনোযোগ দিয়ে দেখেন, যেমন আমি একটা রো করলাম, ওকে, আরে তো জায়গা স্যার না, এর রো করলাম। আমি যদি এটা এ হচ্ছে একটা নরমাল ভেরিয়েবল, এ হচ্ছে কি নরমাল ভেরিয়েবল, ঠিক আছে? নরমাল ওয়ে। আমি যদি এটাকে এইভাবে ডিজাইন করি, a of 10, a of 10, তাহলে এ ভেরিয়েবলের নামটা এই থাকলো, বাট এটা একটি সাধারণ ভেরিয়েবল না, এটা একটা অ্যারে টাইপ ভেরিয়েবল হলো। তাহলে আমার এখানে বুঝে গেল যে, সরি আমি এটা বেশি বড় করার দরকার নাই, টাইপ করতে কষ্ট হবে, আমি 4 লিখলাম, a of 4। তাহলে কম্পিউটারের মেমোরিতে এরকম একটা জিনিস তৈরি হলো। এখন যে জিনিসটা আমি ড্র করেছি এটা তৈরি হলো, এবং এই জিনিসটার প্রথমটি হলো 0, তারপরের লোকেশনটি 1, তারপরের লোকেশনটি 2, এবং তারপরের লোকেশনটি 3। অ্যাকচুয়ালি দিস ইজ নট এ ভ্যালু, দিস ইজ লোকেশন নাম্বার। এই 0 থেকে 3 হলে কত হয়? 4টি হয়, এটাই হচ্ছে সেই 4। ওকে, আর তখন আমি যদি প্রথমে 5 দিই তাহলে সে 5টা 0 লোকেশনে থাকবে, এরপর আমি 6 দিলে সেটা দ্বিতীয় লোকেশনে থাকবে, এরপর আমি 80 দিলে এটা তৃতীয় লোকেশনে থাকবে, এরপর আমি 30 দিলে এটা চতুর্থ লোকেশনে থাকবে। ক্লিয়ার? তার মানে অ্যারে হচ্ছে এমন একটা জিনিস, যেখানে এই যে আমি রেড কালার করেছি এগুলো হচ্ছে ভ্যালু, ওকে। এগুলো হচ্ছে ভ্যালু। আর এই যে এখানে যে ইয়েলো মার্ক করেছি এগুলো হচ্ছে ইন্ডেক্স, মানে রুম নাম্বার। তাহলে এ কে আমি একটি বাড়ি ভাবতে পারি, একটা হাউস ভাবতে পারি, আর এই বাড়িতে 4টি রুম আছে, 0, 1, 2 and 3। 0 থেকে 3 মানে 4, এবং এই রুমগুলোতে আলাদা আলাদা ভ্যালু রাখা যাবে, একটার উপরে একটা রিপ্লেস হবে না। এর মানে হচ্ছে অ্যারে প্রোগ্রামিং। ক্লিয়ার? আপনার যদি আরো বড় লাগে তাহলে বড় অ্যারে ডিক্লেয়ার করবেন, 4 এর জায়গায় 10, 20, 100 কত দূর পর্যন্ত লিখতে পারবেন, সর্বোচ্চ ইন্টিজার নাম্বারের লেন্থ পর্যন্ত লিখতে পারবেন। দ্যাট মিন্স 32,000 সামথিং, 32,000, অ্যাপ্রক্সিমেটলি 32,000 ইন্ডেক্স তৈরি করতে পারবেন একটি ভেরিয়েবলের মধ্যে, অ্যাপ্রক্সিমেটলি। আমি সরাসরি সংখ্যাটা মুখস্থ করে রাখিনি। যার উইন্ডোজ 32 বিট সে 32,000 এর কাছাকাছি, যার উইন্ডোজ 64 বিট সে 64,000 এর কাছাকাছি ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে ইন্ডেক্স তৈরি করতে পারবেন। ওকে, এখন আসেন, আমি যদি এটাকে এখন প্রোগ্রামিং এর মতো করে চিন্তা করি, তাহলে এই প্রোগ্রামটার মধ্যে পরিবর্তন আসবে হচ্ছে এই এর জায়গায় আসবে এরকম 3। ওকে, তাহলে মান কিভাবে দিব? আমি ফর লুপ ছাড়া একটা মান দিয়ে দেখাই, হাতুড়ি টেকনিক। a of 0 তে দিলাম 5, এটা কেটে দিলাম, এগুলো রাখার দরকার নেই। 1, 2, 3, 4। a of 0 তে দিলাম 5, a of 1 এ দিলাম 8, a of 2 তে দিলাম 4, a of 3 তে দিলাম 90। ঠিক আছে, খুব ভালো করে দেখেন, a of 3 মানে তাহলে জায়গা হবে না, উপরে লিখলাম a of 4। ওকে, তাহলে ইন্টিজার a of 4
আমি বললাম এ নামে একটি ভেরিয়েবল যার 4টি সেল আছে, 4টি ইন্ডেক্স আছে। তাহলে 0 ইন্ডেক্স একটা ভ্যালু রাখলাম, 1 এ রাখলাম, 2 এ রাখলাম, 3 তে রাখলাম। ক্লিয়ার? এটা রাখলাম, কিন্তু আমি যখন দেখতে চাইবো তখন আমাকে উল্টা দিক দিয়ে যেতে হবে। কিভাবে? এখানে লিখতে হবে a of 0। ওকে, এইভাবে। তাহলে আমি যদি 1 2 3 4 চারটি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এটা 4 বার লিখতে হবে। আমরা জানি অ্যারেতে প্রথমটাকে কি বলে 0, তারপরটাকে কি বলে 1, তারপরটাকে 2 এবং তারপরটাকে 3। ওকে, এখন এগুলো যেভাবে লিখেছি এগুলোতে একটার পর একটা উঠে যাবে, ঘাড়ের উপরে ঘাড় উঠে যাবে। এই যে ব্যাকস্ল্যাশ n লিখলাম। ক্লিয়ার? ব্যাকস্ল্যাশ n নিউ লাইন। ওকে, জি স্যার। ওকে, আমি এটাকে যদি এখন কম্পাইল করি তাহলে একটা ভ্যালু, দুটা ভ্যালু, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু প্রিন্ট হয়েছে না? হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি এই চারটা ভ্যালুকে ম্যানিপুলেট করতে চাই, আমরা যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করেছি, আমি খুব নাইসলি করতে পারি। কিরকম? আমি যদি এভাবে লিখি সাম ইকুয়াল টু, আমি ইজিলি এই কাজটা করতে পারি। দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, এরপরে লিখলাম 0, এটা লিখলাম 1, এরপর লিখলাম 2, এরপরে লিখলাম 3। এরপরে দেখেন আমি নিচে একটা সাম প্রিন্ট করব। প্রিন্টে যদি আমি সাম প্রিন্ট করতে চাই তাহলে এখানে তার অ্যারে ইন্ডেক্স দেওয়ার দরকার নেই। আমি এখানে কি লিখবো? a of 3 জায়গায় লিখবো, এ ভেরিয়েবলের জায়গায় লিখবো সাম। আর এখানে যদি আমি পার্সেন্টেজ d মানে তো ইন্টিজার ভ্যালু প্রিন্ট হবে, তাহলে এখানে একটু আগে লিখতে পারি সাম ইকুয়াল টু। ওকে, তাহলে একটা ডিজাইন প্রিন্ট হবে। ভালো করে খেয়াল করে দেখেন যে আমার এখানে এরর দিয়েছে, বলেছে সাম আনডিক্লেয়ার্ড। এই যে দেখেন লাল কালিতে লেখা আছে সাম আনডিক্লেয়ার্ড। তাহলে আমি সাম নামে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, কমা সাম। ওকে, এখন আমি এটা রান করলাম। ভালো করে দেখেন এর চারটা ভ্যালু প্রিন্ট হয়েছে। সাম ইকুয়াল টু 107, সামও হয়েছে। তাহলে আমি অ্যারেতে ডাটা ইনসার্ট করতে পারি, আমি অ্যারেকে ম্যানিপুলেট করতে পারি, আমি অ্যারের ইন্ডিভিজুয়াল সেল থেকে ডাটা প্রিন্ট করতে পারি, আমি ম্যানিপুলেটেড ডাটাও প্রিন্ট করতে পারি। সো আই হ্যাভ সাম বেসিক। স্যার একটা নয়েজ আসতেছে সম্ভবত আব্দুর রহমানের কাছ থেকে। তাহলে আমার একটা বেসিক আছে। ক্লিয়ার? আপনারা আমার কথা কি এতক্ষণ ধরে বুঝতে পেরেছেন আমি কি বললাম? জি স্যার। জি স্যার, বুঝছি। জি স্যার, পারছি। এই বেসিকটা উপরে যদি আমি একটু হালকা একটা অপারেশন চালাই তাহলে একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম হবে। কিরকম? আব্দুর রহমান, এত ঝামেলা করলে কেমন হবে? আচ্ছা, এখন আমি প্রোগ্রামটাকে সেভ করি এইভাবে যে ডে 8.8.2.c। ওকে, এই প্রোগ্রামটাকে আমি একটু স্ট্যান্ডার্ড করতে চাচ্ছি। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একটু উন্নত। একটু উন্নত মানে আমরা যতটুকু শিখেছি ততটুকু দিয়ে। ঠিক আছে? যেমন আমরা কি শিখেছি? আমরা ফর লুপের ব্যবহার জানি। সো আমরা কেন বোকার মতো এই কাজটা করবো, বারে বারে কেন লিখবো? সো এটাকে আমি ওমিট করে ফেলতে চাই। কিরকম? আমি এটা কমেন্টের মধ্যে ফেলে দিলাম। আমরা জানি যে এভাবে কমেন্ট লিখে সি প্রোগ্রামিং এ মাল্টিপল কমেন্ট লেখার নিয়ম হচ্ছে করব লাস্টে যে আমি এখানে স্টার এটা দিব। আমি এইটুকু স্যার আবার আসতেছে। এইটুকু হচ্ছে কমেন্ট। ওকে, এইটুকু হচ্ছে কমেন্ট, এইটুকু হচ্ছে কমেন্ট। আমি
রাশিদুলকে আমি কোহোস্ট বানায় রাখতেছি। রাশিদুল ঠিক আছে? রাশিদুল, ওকে স্যার। জি স্যার, ওকে স্যার। আপনি এই ম্যানেজমেন্টটা চালাতে পারবেন এখন, ঠিক আছে? এখন আসেন, এটাকে আমি তাহলে কমেন্টে ফেলে দিলাম। আমরা জানি যে কমেন্ট এভাবে লিখি, এই পদ্ধতি জাস্ট বুঝার জন্য। এখন দেখেন এই 4 লাইনের পরিবর্তে আমি কি করতে পারি, এভাবে লিখতে পারি ফর i equal to 0, মানে 0 থেকে শুরু করো, i লেস দেন অবশ্যই হবে 4, কারণ 0 থেকে 4 দিলে তো 5 হয়ে যাবে, এই জন্য লেস দেন 4 দিলাম, বললাম i প্লাস প্লাস। এরপরে আমি এর মধ্যে ডাটাটা কিভাবে নিব তার জন্য আমি বলতে পারি স্ক্যানএফ করো। কিভাবে স্ক্যানএফ করো? %d, যেহেতু এটা ইন্টিজার ডাটা টাইপ, তারপরে আমি বলবো এম্পারস্যান্ড, মানে নরমাল ভেরিয়েবলে যে প্রক্রিয়ায় ডাটা নেওয়া হয় এর তো ওই প্রক্রিয়ায় ডাটা নেওয়া যায়। ক্লিয়ার? এই যে এখানে আমি দিয়েছি i, ইন্ডেক্সের ভ্যালুটা দিয়ে, মানে 0তম লোকেশন, মানে এই দেখেন প্রথম 0টা, তারপর i এর মান বেড়ে 1 হবে, তারপর i এর মান বেড়ে 2 হবে, তারপর i এর মান বেড়ে 3 হবে। আর ফর লুপের আন্ডারে ব্র্যাকেট দিলাম না, কারণ একটি মাত্র লাইন থাকলে ব্র্যাকেট দেওয়া লাগে না। ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন। তাহলে সামটা তো এভাবে হতেই পারে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। প্রিন্টটাকেও আমি একটা ফর লুপের মধ্যে আওতায় নিয়ে নিলাম, ঠিক আছে? তো আবার ফর লুপটা ডিক্লেয়ার করলাম, আবার নতুন করে সামের পরে এই ফর লুপের মধ্যে আমি যে কাজটা করলাম, এগুলো বারে বারে লেখার দরকার নেই, এগুলো সব কেটে দিলাম। আচ্ছা, কেটে দিলে আপনাদের বুঝতে কষ্ট হবে, পরবর্তীতে রেফারেন্স দেখতে পারবেন না। সো আমি ব্যাকস্ল্যাশ অফ স্টার, এটাকে আমি হাইড করে রাখলাম। আমি এর মধ্যে বুঝাতে চাইলাম যে আমি এটার পরিবর্তে এটা লিখেছি। ওকে, তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ফর i equal to 0, i less than 4, i plus plus, printf %d ব্যাকস্ল্যাশ, এখানে 0-র জায়গায় আমি লিখবো i, ভেরিয়েবলের নামটা লিখে দেবো। ক্লিয়ার? তাহলে পরপর সে ঘুরে ঘুরে প্রিন্ট করে ফেলবে, আমাকে বারবার লেখা দরকার নাই। আর এখানে প্রিন্ট অফ সাম তো আছে। ওকে, এই প্রোগ্রামটা যদি আমি এখন কম্পাইল করি, আমাকে বলবে আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল i, সো আমি i এর মানটাকে ডিক্লেয়ার করলাম। ওকে, সো আমি রান করলাম, দেখেন কার্সার ব্লিঙ্ক করতেছে, মানে আমার কাছে ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। 1 2 3 4, এই যে 4টা ভ্যালু দিয়েছি, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ভ্যালু প্রিন্ট করেছে, 1টা 2টা 3টা 4টা, এবং সাউন্ড করেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এর সাথে লুপের একটা খুব ভালো বন্ধুত্ব আছে, বোঝা যাচ্ছে তাই না? এখানে দেখে তাই বোঝা যাচ্ছে না এর সাথে লুপের একটা ভালো বন্ধুত্ব আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই কাজটা করতে পারি, আমরা এই লজিকটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা বুঝতে পারলাম যে অ্যারে, তাহলে অ্যারের সাথে আমরা ভেরিয়েবলের পার্থক্য কিভাবে চিন্তা করব। খালি মনে রাখবো, এই ডকুমেন্টের কথা মনে রাখবো, একটি ভেরিয়েবল আর একটি ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল, একের ভিতরে অধিক, এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড ডাটা টাইপ। ওকে, অ্যারে ইজ এ ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। অনেকে বলে অ্যারে অলসো ডাটা টাইপ, আসলে তো তাই। অ্যারে is not only a variable, it is a compound data type. Compound মানে কি? ভিতরে জোড়া লেগে আছে, একের ভিতরে অনেকগুলো জোড়া লেগে আছে। সো আমরা এটাকে এইভাবে ট্রিট করতে পারি। এটা হচ্ছে আমাদের বেসিক অফ অ্যারে প্রোগ্রামিং। স্যার, হ্যাঁ, স্যার প্রথমে যদি আমরা ইনপুট নিয়ে পরে লুপটা চালাই হবে, সেই ক্ষেত্রে হবে না? ফরটা নিচে দিলাম, স্ক্যানের উপরে দিলাম। তো মাথা খারাপ হয়ে গেছে বাবা। স্ক্যানের উপরে দিলে তো স্ক্যানে একা একটা লাইন, ফরের আওতায় পড়লো না। একটি ফর মানে কি? একটা ফর মানে সে একটা এরিয়া দখল করে, কিভাবে? এভাবে। ফরের কনসেপ্ট হচ্ছে এভাবে, এই যে আমি যে এইভাবে ব্র্যাকেটটা দিছিলাম না, এবার দিলাম এভাবে। এর মানে হচ্ছে একটি ফর চক্রাকারে ঘোরাবে, কতবার ঘোরাবে? যতক্ষণ পর্যন্ত তার কন্ডিশন ট্রু থাকবে, কন্ডিশন ট্রু থাকবে, সত্য হবে, ততক্ষণ পর্যন্ত সেই লাইনগুলোকে এক্সিকিউট করতে হবে। কতগুলো লাইন এক্সিকিউট করতে থাকবে? এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের মধ্যে যা যা আছে। আমি স্ক্যানআপটা যদি ফরের বাইরে দিই তাহলে লাভটা কি হলো? কোনো মিনিং নাই। আমি স্ক্যানআপটাকে তো ফরের মধ্যে দিলাম একটা মিনিং আনার জন্য, একটা কারণ দর্শানোর জন্য। কারণটা কি? যে আমি বারবার একটা লাইন না লিখে আমি একবারে কর্মসাধন করলাম। ক্লিয়ার?
আমার কথা বুঝা গেছে? আমি যেটা বুঝাতে চাইলাম, রাশিদুল? স্যার হ্যাঁ, স্যার রাশিদুল তো স্যার দুইজন স্যার, রাশিদুল সমস্যা হয়ে ইসলাম, গেছে স্যার। আপনি একজন রাশিদুল ইসলাম দুইজন। স্যার, আমার ডাকনাম স্যার, আমার নিকনেম স্যার রাশেদ, আপনি আমাকে রাশেদ বলে ডাকতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে রাশিদ। তাহলে বুঝতে পেরেছেন তো আমি কি বুঝাতে চাইলাম এতক্ষণ ধরে? জি জি স্যার। স্যার। আচ্ছা রাশিদুল খান, জি স্যার। আচ্ছা আপনার সাথে না আরেকজন বন্ধু ভর্তি হয়েছিল, ও কোথায়? আমার সাথে আরেকজন? হ্যাঁ, আমার সাথে তো কেউ ভর্তি হয় না স্যার, আমি তো একাই। আপনি না আপনার এক বন্ধুকে নিয়ে আমার কাছে আসছিলেন, আপনি না দেখলেন নাকি? না স্যার না, আমি আসছি। সাগর সাগর। ও সাগর, সাগর। আচ্ছা ও কোথায়? আপনার বন্ধুটা কোথায়? স্যার ও বাড়িতে বাসাতে গেছে, গ্রামের বাড়িতে গেছে, এই জন্য ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছে না। এটা কি স্যার এটা কি কোনো কথা হলো? এই মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে ফেসবুক চালাতে পারে অথচ ক্লাস অ্যাটেন্ড করতে পারে না? তো এখন হয়তো প্রবলেম ওইখানে নেটের নাকি। স্যার আমার সাথে সেরকম ভাবে কথা হয় নাই, আমি প্রতিদিন শেয়ার দেই অবসরে লিংকটা, কিন্তু আসতেছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের এই কনসেপ্টের আলোকে আমরা এখন কিছু প্রবলেম দেখব, সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব, দেখি আমরা কতদূর আগাতে পারি। আমি আপনাদের মধ্যে অনেকে হয়তো বা পারবে আমি জানি, কিন্তু আমি তারপরেও বেসিকের মধ্যে একটু থাকি, তারপরে আমি একটু অ্যাডভান্সে যাব, কারণ সি প্রোগ্রামিং এর অ্যারে ইজ আ বিউটিফুল থিংস। অ্যারে দিয়ে এত সুন্দর সুন্দর কাজ করা যায়, আপনারা অবাক হয়ে যাবেন। মানে ডাইনামিক প্রোগ্রামিং এর সূত্রপাতটাই অ্যারে থেকে শুরু হয়েছে। Write a program to print all the even number from an array. Okay, let a program. Write a program to find all the prime numbers from an array. আমাদের আগে যে প্রোগ্রামগুলো করা আছে ওই লজিকের সাথে মিল আছে, ভালো করে দেখেন। আমি একটু আগে কি করলাম, সবগুলো নাম্বার প্রিন্ট করেছি একটা অ্যারের মধ্যে যা যা ছিল, এটা তো নাম্বারগুলো ঢুকাইছি আর প্রিন্ট করেছি এই ফর লুপের মাধ্যমে, তাই না? লাইন নাম্বার 14 আর 15। এখানে প্রিন্ট করার সময় আমি হঠাৎ করে বললাম যে সবগুলো প্রিন্ট করার দরকার নেই, যেগুলো ইভেন নাম্বার সেগুলো প্রিন্ট করো। আমি বলতে পারি না? বলতে পারি। ওকে, রাইট এ প্রোগ্রাম টু find the maximum value from an array. If a of 0 greater than a of 1, তাহলে টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে a of 0 থাকবে। আবার a of 0 greater than a of 2, আবার a of 0 greater than a of 3। আগে লেট আস ট্রাই, আমরা ট্রাই করে দেখি, না পারলে দোষ নাই। আমরা এই তিনটা প্র্যাকটিস করার চেষ্টা করব। এখন একটু লোড নিতে হবে স্যার, একটু মাথাটাকে ঘামাতে হবে, ইন্টারনেটে বসতে হবে, আমার ব্লগে যেতে হবে, আমার ব্লগে সার্চ করতে হবে, অবশ্যই কোনো না কোনো সলিউশন পাবেন। এখন একটু বেশি বেশি কাজ করতে হবে, কাজ করলে মাথাটা খুলে যাবে, ঠিক আছে? আর আপনাদের মধ্যে যারা পারবেন তারা নেক্সট ক্লাসে শো করবেন, নেক্সট ক্লাসে আমি ছাত্র হয়ে যাব, তাদের কাছে বুঝতে চাইবো, ঠিক আছে? কি আমাকে বুঝাবেন না নাকি? কই সবাই কোথায় গেল? স্যার আসছি, সবাই আছি, সমস্যা নেই। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। ক্লিয়ার? তিনটা প্রোগ্রাম, এই তিনটা প্রোগ্রাম হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা এখনই